রাখবেন, সেটি হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টি সংগঠন প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে যে তারা বাংলাদেশে যেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এইগুলির ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিয়েও তারা তাদের শঙ্কার কথা জানিয়েছে। সঞ্জয় তো যদি এই চিঠির ব্যাপারে একটু বিস্তারিত বলতেন আমাদের। ধন্যবাদ। আমি যতদূর দেখতে পাচ্ছি এই চিঠিটা আসলে এক ধরনের ফলো আপ, মানে প্রধান উপদেষ্টা যখন জাতিসংঘে গিয়েছিলেন তখন উনি কয়েকটি মানবাধিকার সংগঠন, শুধু মানবাধিকার সংগঠন না, এর সঙ্গে কিছু ব্যক্তিগত পর্যায়ের ব্যক্তিত্বদের আমরা দেখেছি যাদের নিয়ে উনি একটা বৈঠক করেছিলেন। এটা সম্ভবত 29 সেপ্টেম্বর বা 27 সেপ্টেম্বর এরকম একটা সময় একটা হোটেলে বৈঠক করেছিলেন, এবং তখন বলা হয়েছিল প্রেস উইং এর পক্ষ থেকে যে এটা হচ্ছে মানবাধিকার সংগঠনগুলো, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবং মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে উচ্ছ্বসিত এবং তাদের এক ধরনের সমর্থনের প্রকাশ হিসেবে এই বৈঠকটা হয়েছে বলে সে সময় বলা হয়েছিল। তো আমরা হিউম্যান রাইটস ওয়াচের যে ওয়েবসাইট সেটায় আজ একটা খোলা চিঠি দেখতে পেলাম, যে চিঠিতে হচ্ছে 6টা সংগঠন তারা বলছে যে ওই আলোচনার ফলো আপ হিসেবে তারা এই খোলা চিঠিটা দিয়েছে। ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে যে এই খোলা চিঠিতে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যেসব বিচারগুলো চলছে সেই সব বিচার সম্পর্কে এক ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে, মানে সামরিক বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়েছে বেসামরিক প্রশাসনকে। এই বিষয়গুলো আছে, এটা একটা পার্ট। কিন্তু মানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আগামী নির্বাচন যেটা হওয়ার কথা, সেখানে আওয়ামী লীগের উপর যে সন্ত্রাস বিরোধী আইনে যে নিষেধাজ্ঞাটা, কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে, সেই নিষেধাজ্ঞাটা তুলে নিতে হবে। এবং এখানে জাতিসংঘের প্রতিবেদনের উদ্ধৃতিও দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী, একটা বড় সংখ্যক জনগোষ্ঠী, মানে শব্দটা ওরা এভাবেই বলছে, সেই জনগোষ্ঠীর রাজনৈতিক যে অধিকার, সেই অধিকার থেকে যদি বঞ্চিত না করতে হয়, তাহলে অবশ্যই আওয়ামী লীগের নির্বাচনে মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। মানে রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া মানেই হচ্ছে আওয়ামী লীগ স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি গুলো করবে এবং সে নির্বাচনে অংশ নিতে পারবে, এটাই হওয়ার কথা আর কি। এইসব জায়গাটা একটা বড় অংশ জুড়ে আছে। এবং মানে খুব মজার বিষয় হচ্ছে যে এই সংগঠনগুলো, মানে 6টা সংগঠন এখানে এই বিবৃতিটা দিল আর কি, সেই 6টা সংগঠনকেই আমরা দেখতে পাচ্ছি যে এরা মূলত আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ঘনিষ্ঠ বলে পরিচিত আর কি। তো ঘনিষ্ঠ, আমি যদি আপনাকে একটু, মানে আমি জাস্ট এখনই শেষ করে দিচ্ছি, আমি জাস্ট ঘনিষ্ঠতার ব্যাপারটা আপনাকে যদি একটু উল্লেখ করে বলি আর কি। সেটা আপনি দেখবেন যে এখানে তো হিউম্যান রাইটস ওয়াচ আছেই। আমরা দেখবো যে 5 আগস্ট পরবর্তী যখন ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করলো, তখন কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের প্রথম দিককার আপনি যদি বিবৃতিগুলো দেখেন, সেখানে কিন্তু অনেক ধরনের সাজেশন দেওয়া হচ্ছে কি করে সংস্কার প্রক্রিয়া আগানো হবে বা নেওয়া উচিত, সরকারের এটা একটা বড় সুযোগ তৈরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের। প্রথম 2-3 মাস আমরা এই ধরনের বিভিন্ন বিবৃতি হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে পেয়েছি। পরবর্তী জায়গায় অন্তত এই বছরের শুরু থেকে আমরা কিন্তু এই বিবৃতির ভাষায় এক ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। তারপর আমরা ধরে নিতে পারি যে হচ্ছে যে প্রথম দিকের আসলে সরকারের সমর্থক বা সরকার উচ্ছ্বসিত একটা সংগঠনই হিউম্যান রাইটস ওয়াচ ছিল আর কি। এর বাইরে মানে যে 5টা সংগঠনকে আপনি দেখবেন, আমি যদি একটু নাম বলি, যে সেখানে সিভিকা আছে নামে একটা সংগঠন আছে। সেই সংগঠন কিন্তু হচ্ছে যে আপনি দেখবেন যে আমি যদি মনে করতে পারি 2024 সালের 30 সেপ্টেম্বর তাদের ওয়েবসাইটে আমি একটা বিবৃতি দেখেছি, যে এখানে আসলে খুব উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে ইউনূস সরকারকে নিয়ে এবং বলা হচ্ছে যে এটা একটা অভাবিত সুযোগ তৈরি হয়েছে, এরকম মানে তাদের অবস্থানটা ছিল। এর বাইরে খুবই ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে যে আপনি দেখবেন যে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে যে বৈঠকটা হয়েছিল, সেই বৈঠকে আমরা দেখতে পেয়েছি যে টেক গ্লোবাল ইনস্টিটিউট একটা সংস্থা আছে, যেই সংস্থাটা নির্বাহী পরিচালক হচ্ছেন, মানে আমরা সবাই একভাবে তাকে চিনি, জুলাই আন্দোলন খুবই মানে উল্লেখযোগ্য সংগঠন হিসেবে পরিচিত। তিনি হচ্ছেন শাবনাজ রশিদ দিয়া, উনি হচ্ছেন এটার একটা নির্বাহী পরিচালক। এবং
এই প্রতিষ্ঠানটার আপনি বোর্ড পরিচালকের দায়িত্বে কিন্তু এর আগে ছিলেন এখনকার উপদেষ্টা আসিফ নজরুল, তার স্ত্রীর বোন নোভা আহমেদ কিন্তু এই বোর্ড পরিচালক ছিলেন এই গত বছর পর্যন্ত আর কি। তার মানে এইটা খুবই, এবং আপনি দেখবেন যে সম্প্রতি ডেইলি স্টারের সঙ্গে তারা একটা মিলে জুলাই আন্দোলনের গণহত্যার উপর তারা একটা যৌথ একটা ডকুমেন্টারি করেছে। মানে ফলে এটা একেবারেই আমি বলবো যে হচ্ছে যে মানে জুলাই এবং ডক্টর ইউনূসের একদম ঘনিষ্ঠ যে অংশটা, সেই অংশটার প্রতিনিধিত্বকারী দিয়া হচ্ছে এটার এখন দায়িত্বে আছেন আর কি। মানে সেই জায়গা থেকে এটা খুবই পরিচিত সংগঠন। আরেকটা দেখবেন যে হচ্ছে যে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, এই সংগঠনটাও কিন্তু এই 6টা সংগঠনের মধ্যে আছেন, যার প্রেসিডেন্ট হচ্ছেন কেরি কেনেডি। কেরি কেনেডি কিন্তু হচ্ছে যে মানে একদম প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থক, এবং তিনি কিন্তু 2023 সালে, আমি যতদূর মনে করতে পারি 2023 সালে ইউনূস বিরুদ্ধে যখন মামলাগুলো চলছিল, তখন যে বিবৃতি দেওয়া হয়েছিল, ইন্টারন্যাশনাল যে ফিগার বিভিন্ন যে বিবৃতিটা দেওয়া হয়েছিল, সেইটার মধ্যেও কিন্তু কেরি কেনেডি কিন্তু হচ্ছে যে এই বিবৃতিতে তাদের একজন ছিলেন। এবং পরবর্তী সময় 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু কেরি কেনেডি বিভিন্ন সময়, মানে বিভিন্ন না, একবার বাংলাদেশে এসেছেন। তিনি যে আয়নাঘর বলে যে সরকারি ভাষায় বলা হয়েছে সেগুলো পরিদর্শন করেছেন, এবং এরপরে আমেরিকা ফিরে গিয়ে তিনি এটার উপরে এক্স হ্যান্ডেলে লেখালেখিও করেছেন। এই সব মিলে আমরা আমি যদি বলি এখানে আরেকটা হচ্ছে 45 রাইটস নামে যে সংগঠন, সেই সংগঠনও কিন্তু এই 6টার মধ্যে আছে, যারা হচ্ছে আপনি দেখবেন যে রাখাইনে যে করিডোর ইস্যুটা, করিডোর যে প্রস্তাব, সেই প্রস্তাবটা কিন্তু আসলে 45 যে হচ্ছে যে রাইটস যে অর্গানাইজেশনটা, তাদের পক্ষ থেকে প্রথম তোলা হয়েছিল। তারপর এটাকে মানে সরকারের জায়গা থেকে এইসব বিষয়ে আলোচনাগুলো হয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 6টা সংগঠন, যেই 6টা সংগঠন আসলে খুবই আমি বলবো যে অন্তর্বর্তী সরকারের মিত্র সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, তাদের পক্ষ থেকে যখন এখন বলা হচ্ছে যে এই নির্বাচনটা বা হচ্ছে আওয়ামী লীগের উপর রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত, তুলে নিতে হবে, এরকম আহ্বান জানাচ্ছে, সেইটার মধ্যে আমার মনে হয় যে একটা বিশেষ তাৎপর্য আমরা মানে দেখতে পাই, লক্ষ্য করতে পারি। এবং এটা আসলে আমি একভাবে বলবো যে বা মনে করতে চাই যে এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিদেশি মিত্রদের যে অংশ, সেইটার একজন শিখ হিসাবে আমি এটাকে একভাবে বিচার করতে চাই। এটা কি ইউ টার্ন বলতে পারি? এটাকে ইউ টার্ন আমি বলবো না, আমি বলবো যে হচ্ছে যে হয়তো রিয়েলাইজেশন। হ্যাঁ, মানে আন্তর্জাতিক সংগঠনগুলো যেই ধরনের তথ্য পাচ্ছিল বা যেই ধরনের মানে ধারণা বা স্বপ্ন তারা দেখছিল, বাস্তবতার সঙ্গে গত 14 মাসে হয়তো সেইগুলোর বাস্তবতার মিল তারা হয়তো খুঁজে পায় না। ফলে আমি আসলে মানে ওইভাবে ইউটার্ন শব্দটা ব্যবহার না করে আমি বলতে পারি যে হচ্ছে যে হয়তো এক ধরনের রিয়েলাইজেশনের জায়গায় এইসব সংস্থাগুলো গেছে, এবং সেটার একটা রিফ্লেকশন হয়তো আমরা দেখতে পাচ্ছি। দস্তগীর জাহাঙ্গীর, আপনি আরো ঘনিষ্ঠভাবে কাজ করছেন, আপনার বিবেচনায় কি, আপনার পর্যবেক্ষণটা কি, কেন হঠাৎ করে এই মানবাধিকার সংগঠনগুলো বা এই সংগঠনগুলো যারা এতদিন পর্যন্ত একেবারে ব্লাইন্ড চেক দিয়ে দিয়েছিল ডক্টর ইউনূসকে, তারা কেন শিফট করছে? ধন্যবাদ আপনাকে, আপনার এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য ওয়াশিংটন ডিসি থেকে। আমি শুরু করব 2টি শব্দ দিয়ে। আমার সহ আলোচক যে কথাগুলো বললেন এর সাথে আমার একদমই কোনো দ্বিমত নেই, এবং বিশেষ করে সিভিকাস কমিটি ফর প্রোটেক্ট জার্নালিস্ট, এই আমি ওদের সাথে খুব ঘনিষ্ঠভাবে আমিও কাজ করি, এই কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। উনি এই যে সংগঠনগুলোর কথা বলছেন, আমাদের মনে হয় আমাদের দর্শক শ্রোতাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ হলো, কারণ আমি এখন যেটা বলবো এটা সেখানে লিঙ্ক করা যাবে। কিভাবে লিঙ্ক করা যায়? দেখুন, এটা আসলে যদি না আমরা ওই 12টা যে পয়েন্ট ওনারা তুলে ধরেছেন, সেখান থেকে আমি একটা পয়েন্ট আপনাদেরকে বাংলায় পড়ে শোনাবো, কিন্তু তার আগে আমি বলতে চাই যে আসলে এটা মাঝ দিয়ে শাক ঢাকার মতন অবস্থা, কারণ ইউনূসকে রক্ষা করার জন্য এই ফলো আপ, কারণ এই চিঠির প্রথমেই উল্লেখ করা হয়েছে যে আপনার সাথে যে মিটিং হয়েছিল ইন্টারন্যাশনাল গ্রুপগুলো, এটা কিন্তু আমার সহ আলোচক বলেছেন, যেটা খুব প্রণিধানযোগ্য, যেটা খুব ইম্পর্টেন্ট। অতএব এটা অনেকটা রবার্ট ক্লাইভের মতন নবাবকে বলছে এখন আপনার কি করতে হবে।
এখন আপনার যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর মধ্যে আর খুব ইম্পর্টেন্ট ওই পয়েন্টগুলোতে যাওয়ার আগে ওনারা বলছেন যে রোহিঙ্গা ইস্যুতে আপনি আমাদেরকে কথা দিয়েছিলেন, যে আমাদেরকে কথা না বলেছিলেন যে তাদের একমাত্র ব্যবস্থা হবে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো, কিন্তু এটা সম্ভব নয়। এটা হলো সারমর্ম। তার অর্থ হলো আকার ইঙ্গিতে আবার বলছে যে রোহিঙ্গা সম্বন্ধে আপনাদের বাংলাদেশের বা আপনাদের কোনো যদি ধারণা থাকে তাদেরকে ওই দেশে ফেরত পাঠানো, ওইটা ভুলে যান, আমরা যেই রেসিপি আপনাকে দিচ্ছি সেটাই ফলো করতে হবে। আলটিমেটলি সেই কথাগুলো বলার জন্যে এই চিঠিটা তৈরি। এখানে আমি এই চিঠির অনেকগুলো অংশই পড়তে পারি, কিন্তু সময়ের অভাবে আমরা সেটা করব না। কিন্তু মৌলিক বিষয়টা হলো ইউনূসকে তার বন্ধুরা রক্ষা করার জন্য একটি চিঠি ওপেন করে দিলেন এবং সেখানে ওই চিঠির সম্পূর্ণটাই উনার প্রশংসা করা হচ্ছে। উনাকে বলা হচ্ছে যে এদেরকে গ্রেফতার করো, এদেরকে বিচার করো, ওদের আর্মির সহযোগিতা নাও, কিন্তু পুলিশ হত্যার কথা বলা হয়নি। আবার 3000 পুলিশকে যে পুলিশ অফিসারদেরকে হত্যা করা হলো সেটার যে ইন্ডেমনিটি, এবং আরো একটা অনৈতিক এবং বিশ্বব্যাপী এটা অনৈতিক এই যে তথাকথিত জুলাই সনদ, যেটার কোনো ভিত্তি নেই, সেসব কিছু নিয়ে কিন্তু এখানে কোনো কথা নেই। যে আপনি আপনার কাজ হলো একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সেখানে নির্বাচন দিয়ে দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে। এই চিঠিটার আমার কাছে মনে হচ্ছে যে ইউনূসকে তারা আজীবন এক ক্ষমতায় দেখতে চাচ্ছে বা পাচ্ছে, সেইটার জন্য বলতে গিয়ে এই ঢাকনাটা ঢাকলেন এখানে যে আওয়ামী লীগের যে বাংলাদেশে সে আওয়ামী লীগ করুক আর না করুক, এই তার নাম দিয়ে যে আওয়ামী লীগদেরকে গ্রেফতার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, জলে বিলে খালে বিলে বলবো আর কি, খালে বিলে সব জায়গায় মানুষের লাশ পাওয়া যাচ্ছে মাছের বদলে। এই বিষয়গুলোকে কভার করার জন্য ওনারা বলেছেন এই সংগঠনগুলো সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই আইন মত প্রকাশ, সমাবেশ, সংগঠনের স্বাধীনতাকে অযথা, শব্দটা বলা হচ্ছে অযথা সীমিত করা হচ্ছে। কিন্তু আমার কথা হলো যে সমাবেশ সংগঠনের স্বাধীনতাকে যথাযথভাবেও নিষিদ্ধ করা যায় না, কোনো উপায়ই নিষেধ। কারণ এটা মানুষের দেশ, মানুষ কথা বলার রাইট আছে, তার প্রতিবাদ করার রাইট আছে। রাজনীতি, আমি যখন দোকান খুলেছি নরসুন্দরের তখন তো আমার কাজটা হলো চুল কাটা, তাই না? তা আমার যদি চুল কাটা, এই রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে কোনো রাজনৈতিক দল যখন রাজনৈতিক দল হিসাবে কাজ করে তখন তাদের কাজ হলো রাজনীতি করা, সেটা তো আপনি প্রতিহত করতে পারেন না। এই বিষয়টা তারা বলাতে যে কাজটা হয়েছে অনেকের কাছে এটা খুব আরেকটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আমি দস্তগীর দেখছি। আর কারণটা হলো যে তারা বলতে চাচ্ছে যেমন কিছুদিন আগে ওরা যে অনেকটাই যে একে অপরের সম্পূরক, সেটা হলো ডক্টর ইউনূসও কিছুদিন আগে বলল আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। এখন সেই আবার দেখা যাচ্ছে তার বন্ধুগণ, যেটা আমার সহালোচক খুব সুন্দর আমার জন্য সকলের জন্য সুবিধা করে দিচ্ছেন, যে এই সংগঠনগুলো আসলে কি, এই সংগঠনগুলোই তো তাকে প্রশংসা করছে সারা পৃথিবীতে। এবং তারা কিন্তু এখনো আরেকটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরি, সেই সময়ের যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটা আরো জোরালো ভাবে বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে ইয়াং স্টুডেন্টদের কাছে। বলা হচ্ছে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল, বলা হচ্ছে যে সেই সময়ে 71 থেকে 75-এ বাংলাদেশের গুম খুন এত মাত্রায় ছিল যে তারপরে আর্মির বিরুদ্ধে মিলিশিয়া গঠন করা হয়েছিল ভারতের নির্দেশে, ভারতের টাকায়। এসবগুলো এখনো আমি যখন ইয়াংদের সাথে কথা বলি তারা আমাকে এইসবগুলো বলে, সেটার জন্য বই খুঁজে খুঁজে তাদের হাতে দিতে হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিয়েল হিস্ট্রি। সো আমি আপাতত যেটা বলছি যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার কোন বিদেশি প্রভু বলে দিলেই উন্মুক্ত হবে, সেটার বিরোধিতা আমি করি। কিন্তু এটা একটা সিগন্যাল যে বাংলাদেশের তৃণমূলের সকল সাধারণ মানুষেরা জানা উচিত যে বিশ্ব চোখ বুজে নেই, এবং বিশ্ব যেহেতু সবকিছু দেখছে সেই জন্যই হয়তো বা ওনারা এই পয়েন্টটা যোগ করতে হয়েছে। ধন্যবাদ। জি জি, দস্তগীর ভাই আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু সঞ্জয় দে, এই যে এটাকে আপনি শুধু একটা সামান্য শিফট বলছেন, কিন্তু দস্তগীর জাহাঙ্গীর তো বলছেন যে এটি আসলে তাদের মেটিকুলাস ডিজাইনে পরবর্তী ধাপে যাওয়ার একটি অংশ।
আমি দস্তগীর ভাইয়ের সঙ্গে অনেক জায়গাতেই মানে নাই, দ্বিমত নাই, কিন্তু মানে আমি একটু যোগ করতে চাই। দ্বিমত বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে আপনি আমার সামনে চিঠিটা খোলা আছে, সেটা হচ্ছে চিঠির আপনি সেকেন্ড প্যারায় যদি দেখেন আর কি, মানে আমি কেন হচ্ছে এটার একটু অন্যভাবেও দেখতে চাই। সেকেন্ড প্যারায় দেখবেন যে ওখানে কিন্তু 2026 সালের নির্বাচন একদম যে কাছাকাছি একটা সময় সেটা উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই নির্বাচন সামনে রেখে বা নির্বাচনের কাছাকাছি পর্যায়ে এই অবস্থায় বাংলাদেশে হচ্ছে হিউম্যান রাইটস এর প্রোটেকশন দরকার। তারপর হচ্ছে যে এরপরে আবার বলা হচ্ছে যে আগের যে মানে যাদেরকে মানে সিকিউরিটি ফোর্সের যারা অভিযুক্ত আর কি, যেসব অভিযুক্ত সেগুলো বিচারের কথা বলা হয়েছে, কিন্তু একই সাথে ওই অংশে বলা হচ্ছে মানে এটা কিন্তু সেকেন্ড মানে প্যারাই, মানে যেখানে দফার আগেই আছে বিষয়গুলো, সেখানে কিন্তু বলা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট মাস্ট টেক ফার্দার স্টেপ টু, মানে এই যেখানে জাস্টিস আনার কথা বলা হচ্ছে, তারপর হচ্ছে সিরিয়াস অ্যাবিউজ আন্ডার প্রিভিয়াস মানে গভর্নমেন্ট ওইটা বলা হচ্ছে ইট শুড ইমিডিয়েটলি এন্ড, মানে এটা কি হওয়া উচিত, মানে অনগোয়িং যে ধরপাকড় গুলো, অ্যারেস্ট, ডিটেনশন, তারপর হচ্ছে যে কেস এগেইনস্ট মেম্বার অফ দি আওয়ামী লীগ, মানে এই সবগুলো কিন্তু হচ্ছে ওই সেকেন্ড প্যারার এই অংশগুলোতে আছে আর কি। মানে সেই অংশটা বলাই হচ্ছে যে সামনে 2026 সালের নির্বাচন সামনে রেখে কথাগুলো বলা হচ্ছে। ফলে আমি আসলে ধরেন যে দফাওয়ারি যাই, দফাওয়ারিতে আমি দেখবো যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার বা হচ্ছে মানে মামলা মানে মানে অন্যায্য মামলা তাদের পাশে আর কি, সেইগুলো মানে বন্ধ করার কথা বলা হচ্ছে শেষের দিকের দফাগুলোতে। কিন্তু এইখানে চিঠির শুরুর দিকের অংশ যদি দেখেন তাহলে আমি দ্বিতীয় প্যারাতেই এই বিষয়গুলো আসায় আমার কাছে যেটা মনে হয় যে এটার এক ধরনের অন্য তাৎপর্য আছে। আমি শিফটের কথা সেই সময় যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমি অনেকগুলো ডট মেলাতে চাই। আপনি দেখেন আমেরিকাতে উনি যখন ইন্টারভিউটা দিলেন মেহেদী হাসানের সঙ্গে, তখন কিন্তু হচ্ছে যে সেটা আমরা যদি ওই ব্যাখ্যায় যাই যে উনি আসলে প্রশ্নের তালে তালগোল পাকিয়ে হয়তো একটা কথা বলেছেন, কিন্তু আমরা কিছু কন্টিনিউশন আবার দেখতে পাই। কন্টিনিউশন মানে হচ্ছে যে আপনি দেখবেন যে হচ্ছে যে ওইখানে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, এটা হচ্ছে যে সাময়িক বা হচ্ছে যে কোনো সময় উঠে যেতে পারে, এই কথাটা আবার উনি বলেছেন। আবার দেশে অন্য ধরনের কথা তার উপদেষ্টারা বলেছেন। আবার আপনি যদি হচ্ছে যে মানে আপনি খেয়াল করেন যদি হচ্ছে যে জুলাই সনদ যে স্বাক্ষরের যে অনুষ্ঠানটা গত পরশুদিন হলো আর কি, সেখানে আপনি যদি ওনার বক্তব্যটা দেখেন ডক্টর ইউনূসের, সেইখানে আমি খুব মানে এটা উনি কিন্তু খুব মানে জোর দিয়ে বলার চেষ্টা করেছেন এই নির্বাচন হলেই শুধু হবে না, এই নির্বাচনটা আসলে দেশ বিদেশে কেউ যেন এসে বলতে না পারে এটা আসলে কোনো গন্ডগোল হয়েছে। এখন এটা দুইটা অর্থ থাকতে পারে। একটা হচ্ছে যদি আপনি এই ধরনের নির্বাচন করতে না পারেন বা সেটার মানে সম্ভাবনা যদি না দেখা যায় তাহলে হয়তো নির্বাচন পিছিয়েও যেতে পারে, সেটাও একটা মানে কৌশলের অংশ হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে উনি কি আসলে প্রচন্ড প্রেশার ফিল করতে শুরু করছেন কিনা, মানে যারা আমরা তো বুঝতেই পারি বাংলাদেশের রাজনীতির অনেকটা নির্ভর করে হচ্ছে বিভিন্ন বিদেশি চাপের উপর, মানে এটা আসলে মানে সব মিলিয়ে খালি ইন্টারনাল ফোর্সের উপরই নির্ভর করে না, এর সাথে বাইরের অনেক কিছুই জড়িত থাকে। ফলে সেই চাপগুলো আমরা যদি এরপর 3 দিনের মাথায় যদি এই চিঠিটা দেখতে পাই, এই চিঠিটা এমন জায়গা থেকে আসে যারা ওনার খুবই মিত্র ঘনিষ্ঠ তাদের জায়গা থেকে, ফলে আমি আসলে এটাকে একদমই ধরেন হচ্ছে যে মানে নির্বাচন কেন্দ্রিক কোনো বিষয়ের মধ্যে নাই, মানে নির্বাচন কেন্দ্রিক এবং সেখানে আসলে পার্টিসিপেটরি নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের আসলে চাপ নাই, এটা আমি ঠিক মানে ওইভাবে দেখতে চাই না। আমি মনে করতে চাই যে হচ্ছে যে এর মধ্যে আসলে ইন্টারন্যাশনাল যে শিফটটা, যেটা আসলে হয়তো আমরা 8 মাস আগে দেখেছি বা 10 মাস আগে যে অবস্থানটা দেখেছি আন্তর্জাতিক সম্প্রদায়, সেইখানে আমরা হয়তো কোনো ধরনের শিফট বা কোনো ধরনের চেঞ্জ, কোনো ধরনের রিয়েলাইজেশন, এগুলো হয়তো দেখতে মানে একটা পরিস্থিতি হয়তো তৈরি হয়েছে, যেটার রিফ্লেকশন গুলো বিভিন্ন ঘটনার মধ্যে আপনি দেখবেন যে হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা মানে পশ্চিমা ইউরোপীয় কয়েকটি দেশের কিন্তু খুব দৌড়ঝাঁপ করতে দেখছি, এবং সেইখানে যে বিভিন্ন খবরগুলো আসছে যে এইখানে হচ্ছে যে এক ধরনের সেইটা আওয়ামী লীগ, কেউ কেউ বলছে যে রিফর্ম বা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে, কিন্তু মানে বিষয়টা হচ্ছে আওয়ামী লীগকে রাখার আলোচনাগুলো কিন্তু আসছে, মানে সে রিফর্ম হোক বা মানে অন্য প্রক্রিয়া হোক, তার মানে হচ্ছে যে বিষয়টাকে যদি আপনি দেখাতেও চান সেই জায়গা থেকেও আসলে পার্টিসিপেটরি ইলেকশনের জন্য আপনাকে এই ধরনের একটা ফর্মুলায় যাওয়ার জন্য একটা প্রেশার হয়তো বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে, সেইটার
মানে রিফ্লেকশন হিসেবে আমি এটা দেখতে চাই আর কি এখন পর্যন্ত। জি, দস্তগীর জাহাঙ্গীর, এমনিতে সবাই যে প্রশ্নটি, এখানেও আমার অনেক দর্শক প্রশ্ন করেছেন, এটি ফেব্রুয়ারিতে নির্বাচন কি হবে, আপনার কাছে কি মনে হচ্ছে? এটা আসলে আমরা যদি পীর না গিরি না করি তাহলে তো এটা বলা, কারণ ডক্টর ইউনূস এমন ভাবে বিষয়গুলো নিয়ে আসেন যে বিষয়গুলো আপনি দেখবেন বিকার লেস একজন মানুষ, মানে আপনার সাথে আমি দীর্ঘ সময় কথা বললে বা প্রতিদিন যারা আমাকে অনলাইনে ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন আমাকে প্রেডিক্ট করার একটা ইঙ্গিত সেখানে থাকে, কিন্তু তিনি প্রেডিক্ট ওনাকে প্রেডিক্ট করা যায় না এই কারণে, কারণ নির্দ্বিধায়, আমি কিন্তু বলছি নিরপেক্ষভাবে বলছি যে উনি নির্দ্বিধায় মিথ্যা কথা বলেন এবং সমস্ত বিষয়গুলো এমন ভাবে বলেন যে এর কিছুই আসে যায় না। উনি বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন এবং এই 26 তারিখে নির্বাচন, 2026 নির্বাচন হবে, সেটা তো হবে, কিন্তু এখন আমাদের বাংলাদেশ থেকে যেতে হবে, ওই ইতালিতে যেতে হবে, সেই জায়গায় বাংলাদেশের মানুষ 2 বছরের শিশু সহ যারা রেপ হচ্ছে তাদের সম্বন্ধে উনি কোনো কিছু বলছেন না বা বিকার লেস। অতএব নির্বাচন সম্বন্ধে উনি কিন্তু মিনিমাম কথা বলেন, আর ওনার যে ভাব নিয়ে উনি কথা বলেন, যেমন সেদিনও বললেন যে আমার সহ আলোচক যে কথাটা বললেন যে নির্বাচনটা এমন ভাবে করতে হবে যাতে পৃথিবীর কেউ প্রশ্ন তুলতে না পারে, কিন্তু সেইটা নিয়ে কিন্তু দীর্ঘ কোনো উপায় বা বাতলাচ্ছেন না উনি। আরে আমি ফিরে যাই ওই কথাটায়, যে একটা ইন্টারভিউ এর কথা বলা হচ্ছিল, যে উনি যে ইন্টারভিউ তাকে যখন জিজ্ঞেস করা হয় ডক্টর ইউনূসকে নির্বাচনের কথা, এবং সেই সাথে বলা হয় যে বাংলাদেশের বৃহত্তম এবং প্রাচীনতম একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আপনার নির্বাচন কিভাবে গণতান্ত্রিক হবে, তিনি প্রথমেই একদম যেভাবে উনি বলেন আর কি, না নিষিদ্ধ না। তো বললেন যে না নিষিদ্ধ, তারা তো কার্যক্রম পরিচালনা করতে পারছেন না, যে হ্যাঁ তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই কার্যক্রম নিষিদ্ধ হলে তারা কি অফিস করতে পারছে? তো এইভাবে যেতে যেতে যখন নির্বাচন পর্যন্ত আসলো, বললো যে তাকে জিজ্ঞেস করা হলো যে তাদের যে একটা বিরাট সংখ্যক ভোটার সাপোর্টার রয়েছে, তাদেরকে যদি বাইরে রেখে নির্বাচন করুন তাহলে সেই নির্বাচন কি গণতান্ত্রিক হবে? বিশ্ব কি এটা অন্যভাবে দেখবে না? সে বললো না, তাদের উপায় আছে, সেখানে বহু রাজনৈতিক দল আছে, ভোটাররা চয়েস করে ভোট দিতে পারবে। এবং তিনি সেখানে, আমরা যদি আবারও দর্শক শ্রোতারা যদি আবারও ওই ভিডিও গিয়ে দেখেন, সেখানে উনি কিন্তু বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, আলটিমেটলি উনি বলেছেন এটা, ওইটার মধ্যে ছিল। অতএব আগামী নির্বাচন হবে এটা ওনার ভাবে বা কথায় বোঝা যায় না। ওনার কথায় সবসময় দেখা যাচ্ছে যে বাংলাদেশকে, যেমন বাংলাদেশের সমস্ত যে অর্জন গত সরকারের, উনি কিন্তু নির্দ্বিধায় ইতালির রোমে গিয়ে বলে আসলেন যে আমরা 18 কোটি মানুষের খাবার দিচ্ছি, আমরা এত লক্ষ রোহিঙ্গাকে খাবার দিচ্ছি, বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু উনি গত 14 মাসে কি করলেন সেসব কথা বললেন। অতএব নির্বাচন আসলেই একটা মূলা ঝুলালো কিনা সেটা আমাদেরকে আরো কয়েকদিন, আমি আরো মাস বলছি না, কয়েকদিন অপেক্ষা করতে হবে। এই জন্যে যে ইতিমধ্যে আপনারা জানেন, আমরা বুঝতে পারছি যে নির্বাচনের নামে বা বিভিন্ন সংস্কারের কথা বলে উনি যেই কাজটুকু করছেন সেটা হলো বাংলাদেশের এই মুহূর্তে যে ফিল্ডে আছে এরকম সর্ববৃহৎ রাজনৈতিক দলকে খাঁচায় বন্দি করার একটা প্রচেষ্টা, এটা আমার কাছে লক্ষ্য হচ্ছে। কারণ দেখছেন এখানে দেখুন দর্শকরা কিন্তু আমার তো ধারণা আমার চেয়ে অনেক স্মার্ট আমাদের দর্শকরা। এখানে একজন মন্তব্য করেছেন যে 6টি আন্তর্জাতিক সংগঠনের চিঠি হতে পারে ইউনূস সরকারের মেয়াদ বাড়িয়ে তাদের অসমাপ্ত কাজ শেষ করার জন্য সময় নেয়ার মাস্টার প্ল্যান। ওনাকে নিয়ে আসুন এখানে, উনি আমাদের আর আলোচনার প্রয়োজন নেই, এক্স্যাক্টলি আমরা যে বিভিন্ন ভাবে বলছি সেটাই উনি বলে দিয়েছেন, এটা আমার সংশয়। ওই তো আমি বললাম যে আমার মনে আমার দর্শকরা আমার চেয়ে অনেক বেশি স্মার্ট, এজন্য আমার অনেক ভালো লাগে এবং আমার দর্শকদের জন্য আমি অনেক প্রাউড ফিল করি। সঞ্জয় দে, আপনার কাছে কি মনে হয় নির্বাচন হবে? নির্বাচন কোনদিন তো হবেই আর কি, মানে আপনি মানে বাংলাদেশে যখন মানে বাংলাদেশে আসলে সবকিছু এখন এই মানে কোনো একদিন কোনো কিছু হবে এইভাবেই তো চলছে আর কি। ফলে সেইভাবে আসলে নির্বাচন নিশ্চয়ই হবে, সেটা ফেব্রুয়ারিতে হলে সেটা 2026-এর ফেব্রুয়ারি না 27-এর ফেব্রুয়ারি না 28-এর ফেব্রুয়ারি সেগুলো তো আমরা জানি না, কারণ হচ্ছে যে প্রধান উপদেষ্টা তো বা আমাদের জীবদ্দশায় হবে কিনা সেটা নিয়েও আমাদের কনফিউশনে ভুগতে হবে, কারণ প্রধান উপদেষ্টা বলেছেন কেউ ওনাকে 50 বছর পর্যন্ত চান।
না, তো 50 বছর হয়তো উনি মানে বাঁচতে পারবেন কোনোভাবে, কিন্তু আমরা তো 50 বছর বাঁচার কোনো সুযোগ নাই। ফলে উনি যদি ওই দাবিটা মেনে নেন কোনোভাবে, যে মানে জনগণের চাহিদা যদি মেনে নেন যে 50 বছরই থাকবেন আর কি, তাদের কথা যদি ফেলতে না পারেন, তাহলে তো আমাদের জীবদ্দশায় আমরা নির্বাচন পাবো না। এর বাইরে উনি আরো কয়েকটা অপশন বলেছেন যে এটা ধরেন হচ্ছে যে 10 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 25 বছর হতে পারে। মানে এটা অনেকেই বলছেন, তাকে থাকার জন্য বলছেন। তো এই লোকজনের কথা যদি উনি মেনে নেন, উনি যেহেতু হচ্ছে যে আসলে অনেকের কথাই ফেলতে পারেননি এর আগে, তো সেই জায়গা থেকে যদি মেনে নেন তাহলে কমপক্ষে উনি 5 বছরের একটা হিসাব দিয়েছেন। তো সেই জায়গা থেকে ওনার কথাকে যদি আমরা গুরুত্ব দিতে চাই আর কি, সেই ক্ষেত্রে 5 বছর পরে নির্বাচন হতে পারে। আর আপনি যেটা মানে এই আলোচনাটা চলছে আর কি, যে 2026 সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, আমি হবে কিনা যে আমি যদি আর বলতে চাই যে 2026 সালে আমি এখন পর্যন্ত যে অবস্থাটা দেখতে পাই, যদি কোনোভাবে 2026 সালে ফেব্রুয়ারিতে নির্বাচনটি হয়, সেই নির্বাচনটা হবে মানে ভয়ঙ্করতম একটা নির্বাচন। এবং আসলে ওই নির্বাচন মানে ভোট গ্রহণের আগে ওইটা বন্ধ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, এবং আলটিমেটলি উনি আসলে কমপক্ষে 5 বছর 10 বছর থাকতে পারবেন না। মানে এত সহিংসতা, এত বিশৃঙ্খলাপূর্ণ একটা নির্বাচন, মানে উনি যদি মানে সত্যি যদি আসলে ব্যবহৃত হয়, তাহলে সেই ধরনের একটা অবস্থা তৈরি হবে। আজকে আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় কিন্তু বিষয়টা ওই রকমই আসছে, প্রচন্ড ফ্রাস্ট্রেটেড উনি, যে আমাদের মানে ওনাদের নিজেদের দলগুলোর মধ্যে উনি এখন প্রচন্ড প্রধান উপদেষ্টা যতই আশ্বস্ত করুক, তিনি যতই বলুন ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু সবার ভিতরে একটা সংশয় যে কাজ করছে এটা আমরা বুঝতে পারছি। আমি পরের প্রশ্নে যাওয়ার আগে এখানে একজন মন্তব্য করেছেন যে সুলতানা রহমান কিসের সাংবাদিক, উনি আওয়ামী লীগের দালাল। ওনাকে আমি অনেক ধন্যবাদ। আমি একটু বলতে চাই, এই প্রশ্নটির উত্তরটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক যে শক্তি, সেই শক্তি যদি 71-কে মেনে নেয়, জয় বাংলা বঙ্গবন্ধুকে মেনে নেয়, তার দালাল হতে আমাদের কোনো অসুবিধা নেই, অন্ততপক্ষে আমার না। আমি খুব প্রাউড যে আমি এই সময়ে আওয়ামী লীগের দালাল হতে পেরেছি। তবে যে আমাকে আওয়ামী লীগের দালাল বলে, আমি বুঝে নেই যে ও আসলে রাজাকার জামাতিদের দালাল, এতে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে না। তারাই স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে। জি, এখন দস্তগীর জাহাঙ্গীর, আমরা শুনতে পাচ্ছি যে আমাদের দক্ষিণ এশিয়ায় অঞ্চলে মানে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের একটা নতুন মোড় নিচ্ছে। আমরা দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ কিছু টুইটার চালাচালির বেশ কিছু জিনিসও আমরা দেখেছি। আসলে তাদের সম্পর্কে কোনো পরিবর্তন আসছে নাকি? আমি এই বিষয়টার উত্তর প্রশ্নের ভিতরেই রয়ে গেছে। আমি বলি যেটা আমাদের বা আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকটাই, এটা দ্বিতীয় টার্মেও দেখা যাচ্ছে, ওনার যে রাষ্ট্র পরিচালনার যে স্টাইল, সেটা হলো অনেকটাই রোলার কোস্টার। যে তিনি চায়নার সাথে বললেন যে 100% ইয়ে করবেন, তাতে করে কিন্তু নিউ ইয়র্ক স্টক হলো, ক্রাশ করলো। এই বিষয়গুলো আমরা আজকের আলোচনায় না এনে শুধু বলি যে এই সম্পর্কগুলো এরকম ঠুনকো নয় যে একদিনে একটি কথাই একটি চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ বিশ্ব বা পরিস্থিতিতে ইন্দো প্যাসিফিক জোনে আমেরিকা যেই অবস্থানটুকু যায় চায়নার বিরুদ্ধে, সেখানে ভারতকে বাদ দিয়ে বা ভারতের সাথে সম্পর্ক শীতল করে সেটা সম্ভব নয়, যার জন্য তারা এখনো কোয়াডের মিটিং এও তারা উপস্থিত থাকে। এবং গত 2 মাস আগে এখানে হোয়াইট হাউসে যখন কোয়াডের মিটিং হচ্ছিল, সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একদম সরাসরি কোয়াডের অন্য 3 জন পররাষ্ট্রমন্ত্রীর দিকে উদ্দেশ্য করে বলেছেন যে আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে পৃথিবীর যে কোনো জায়গায় আমরা হস্তক্ষেপ করতে বা আমরা অ্যাকশন করতে আমাদের যে অধিকার, সেটা প্রয়োগ করব, এবং আমি আশা করি কোয়াডের বাকি মেম্বাররা আমার সাথে একমত হবে। অতএব এখানে এই সম্পর্কের কথা এটা না বলে শুধু বলি যে আমাদের ডক্টর ইউনূসকে ব্যবহার করে যে ব্যবস্থাটা তৈরি করা চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু এই চিঠিতে 3-4 বার উল্লেখ করা হয়েছে। যেমন আমাকে এই সুযোগটা গ্রহণ করতে দিন, রোহিঙ্গাদের কথা কিন্তু এই চিঠির শুরু থেকে শেষে অনেকবার এসেছে।
আরাকানের কথা বহুবার এসেছে, এবং ফাইনালি ওনারা প্রথম যেটা শুরু করেছেন, যেটা আমার সহালোচক পরে শুনেছেন 2016 সনের ইলেকশনের কথা, সেখানে একবার আওয়ামী লীগের নাম এসেছে সর্বশেষ, আবার গিয়ে 10তম বা 9তম সেখানে গিয়ে বলা হচ্ছে আবার আওয়ামী লীগের কথা। দুইবার আওয়ামী লীগের কথা বলেছেন, কিন্তু রোহিঙ্গা এবং আরাকান এই বিষয়গুলো ছিল এটার মৌলিক। আমি যদি এটাকে বলেন সামারাইজ করতে, কি দেখা যাচ্ছে এখানে, আসলে এখানে দেখা যাচ্ছে যে করিডোরের কথা চিন্তা করা হচ্ছে। এবং আপনারা জানেন যে আপনার একজন দর্শক শ্রোতাও এটা লিখে জানিয়েছেন যে ডক্টর ইউনূস কিন্তু এখন নতুন করে আবার বলা শুরু করেছেন আমাদের কক্সবাজার সহ সেখানে যে সিঙ্গাপুরের মতন একটা জোন উনি তৈরি করে ফেলতে পারেন। এটা এইসবগুলো সবই হলো ওই আমাদেরকে মনে করিয়ে দেয় যে মীর জাফরকে বসিয়ে রবার্ট ক্লাইভ যেভাবে রেসিপি দিয়ে দেশ চালাতো সেটাই। অতএব কিন্তু আমরা আশাবাদী এটা যে নির্বাচন বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, নির্বাচনমুখী। আমরা একটা কথা, আমাদের যারা মনে করেন যে বাংলাদেশে গত 15 বছরে নির্বাচন হয়নি, সেখানে আমাকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে সেখানে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না। 1টি 2টি 10টি রাজনৈতিক দল তার অধিকার যে নির্বাচনে আমি যাব না, সেটা যেরকম খারাপ, আবার নির্বাচন যেভাবে হয়েছে সেটারও সমালোচনা হয়েছে। কিন্তু এই সরকারে ইউনূস যেই 50 বছর ওনার মুখ দিয়ে বলেন, কে বলেন সেটা বলেন, 50 বছর যে রেফারেন্স এসে যে ওনাকে চায়, উনি 50 বছর থাকলে তো নির্বাচনের আর প্রয়োজন নেই। জামায়াতে ইসলাম তো এখন আর নির্বাচনের কথা বলছে। একটা পার্টি নির্বাচনের কথা প্রতিদিন বলার চেষ্টা করে তাদেরকে বিভিন্ন ভাবে বোঝানো হয় এই আরো কিছু কাজ করে তারপরে আপনাদেরকে নির্বাচন দেওয়া হবে, সেটা হলো বিএনপি। কিন্তু বিএনপিকে কি বোঝানো হচ্ছে সেটা নিয়ে আসলে আমরা খুবই সন্দিহান। যে বিএনপি এই সনদে সাইন করেছে যেখানে 71-এর স্বাধীনতার ঘোষণার উল্লেখ নেই, অতএব এখন বিএনপি কিভাবে বলবে যে স্বাধীনতার একজন ঘোষক জিয়াউর রহমান ছিলেন, সেটাও তো প্রশ্ন দাঁড়ায়। অতএব আমি এটা সংক্ষেপে শেষ করতে চাই এইভাবে যে নির্বাচনমুখী জনগণ আজকে বহুদিন ধরেই, হ্যাঁ, আমরা নেপালের দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট আসার সাথে সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু এই চিঠির মাধ্যমে নির্বাচনের জন্য তাগিদ দেওয়া হচ্ছে, জোর করা হচ্ছে, ইন্টারন্যাশনালি প্রেসার দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিছুটা প্রেসার বোঝা যাচ্ছে, কিন্তু আমার আবারও ফিরে যেতে হবে যে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতন, যতক্ষণ না পর্যন্ত দেখবো যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং তার বহু পূর্বেই আওয়ামী লীগের মতন বাংলাদেশের জন্মের সাথে যেই রাজনৈতিক দলের ইতিহাস যুক্ত, তার কোনো ক্রমেই রাজনৈতিক অধিকার খর্ব করা হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। সঞ্জয় দে, আমাকে যদি একটু বলতেন যে শেষ প্রশ্নটি করছি যে কি বলে এটাকে, আপনার ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকা তার নীতিতে কোনো পরিবর্তন আনছে কিনা, ফরেন পলিসিতে কোনো রকম পরিবর্তন দেখছেন কিনা? মানে ধরেন একদিকে ভারত, আফগানিস্তান, পাকিস্তান, চায়না সব মিলিয়ে ওখানে যে ধরনের তৎপরতা বর্তমানে দেখছি, হিসাব নিকাশটা আগের চেয়ে বদলে গেছে কিনা? এটা একটু মানে বলা মুশকিল, মুশকিল এই জন্য যে আপনি দেখবেন যে মানে দক্ষিণ এশিয়ার যে অঞ্চল, সেই অঞ্চলে অতি সম্প্রতি আর কি, মানে আমরা যদি দেখি অতি সম্প্রতি মানে বাইডেন প্রশাসনের যে চিহ্ন মানে তার যে ইনস্ট্রুমেন্ট, সেইটার আসলে অবসান ঘটতে যাচ্ছে এতদিন পরে এসে। মানে যদিও ট্রাম্প অনেক আগেই ক্ষমতায় বসেছেন এই বছরের শুরুর দিকে আর কি, কিন্তু ওনার যেমন পল কাপুরের নিয়োগ হলো, মানে নিয়োগ চূড়ান্ত হলো এই অতি সম্প্রতি। তারপর ভারতের মানে রাষ্ট্রদূত নিয়োগ পেলেন, বাংলাদেশের জন্য একজন রাষ্ট্রদূত মনোনয়ন দেওয়া হয়েছে, যার নিয়োগটা এখনো চূড়ান্ত হয়নি আর কি, হয়ে যাবে হয়তো খুব তাড়াতাড়ি। তো এদের দায়িত্বটা আসলে বেশি পল কাপুর বা হচ্ছে যে গোড়ের দায়িত্ব, আমি যত জানি যে 15 নভেম্বর থেকে আসলে তাদের দায়িত্ব তারা গ্রহণ করবেন আনুষ্ঠানিক ভাবে। ফলে মানে তার এই অঞ্চলের নীতির যে পরিবর্তন ট্রাম্প প্রশাসন আসছে কিনা সেইটা দেখতে একটু সময় লাগবে, কিন্তু আমার যেটা মনে হয় যে দৃশ্যমান ভাবে আমরা এক ধরনের প্যারাডাইম শিফট দেখতে পাচ্ছি আর কি। মানে যেটা আসলে একটা অচল অবস্থা দীর্ঘদিন ছিল, মানে পুরনো প্রশাসনই ছিল,
ক্রিস্টিয়ান জ্যাকবসনের দায়িত্ব শেষ হচ্ছে বাংলাদেশে। সব মিলিয়ে একটা নতুন প্রশাসনের নতুন রূপ দেখতে পাচ্ছি। যেটা বলা হয় পল কাপুরের ক্ষেত্রে আমি যত জানি বা শুনেছি আর কি, তিনি প্রচন্ড ভাবে আসলে মানে তাকে ট্রিট করা হয় পাকিস্তান বিরোধী একজন ক্যারেক্টার হিসাবে আর কি। তিনি প্রচন্ড পাকিস্তান বিরোধী অবস্থান, এখন ব্যক্তিগতভাবে একজন অবস্থান, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে যখন দায়িত্বটা আসলে নেন তখন সেটা আসলে কতটা রিফ্লেকশন ঘটবে বা ঘটবে না সেটা দেখতে আমাদের আসলে কিছুটা সময় নিতে হবে। তবে আমার যেটা মনে হয় যে ভারতের সঙ্গে যে টানাপোড়েনটা বা হচ্ছে যে শক্তির লড়াইটা চলছিল আর কি আমেরিকার, সেই জায়গায় সম্ভবত আসলে ট্রাম্প যেইভাবে ভেবেছিলেন যে ভারতকে সহজেই বা হুমকি দিয়েই হচ্ছে নমনীয় করে ফেলা যাবে, সেইটা সম্ভবত আসলে ঘটে নাই। না ঘটার কারণে হয়তো এক ধরনের নতুন কৌশল, আমি আসলে মানে নীতি চেঞ্জ বলবো না, আমি বলবো যে হচ্ছে নতুন এক ধরনের কৌশল হয়তো আমরা দেখতে পারি, যেটা মানে এর আগের 2-3 মাস ধরে যেটা আমরা প্রত্যক্ষ করেছি তার চেয়ে একটু ডিফারেন্ট হতে পারে। তবে আমার মনে হয় যে সেটা হচ্ছে যে আমরা যে এই আলোচনাটার মধ্যে আসলে সবসময় এই আলোচনাগুলো করি হচ্ছে বাংলাদেশকে মাথায় রেখে, সেই জায়গায় আমার যেটা মনে হয় যে এই ধরনের বহিঃশক্তির যে টানাটানি বা রশি টানাটানি, সেটার চেয়ে হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যেসব দলগুলো আছে সেই সব দলগুলো আসলে কতটা তাদের শক্তি, মাঠের শক্তি ধরে রাখতে পারছে বা বিভিন্ন জায়গায় তার শক্তির জায়গাগুলো সে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারছে, সেইটার উপরই মূলত আসলে বেসটা নির্ধারণ হয় আর কি। ফলে বাংলাদেশের পলিটিক্স এর উপরে এর কতটা প্রভাব পড়বে বা কিভাবে পড়বে সেটা শুধু হচ্ছে যে বাইরের শক্তির পরিবর্তনের মধ্য দিয়ে আমরা হয়তো এটাকে ঠিক করতে পারবো না। এর জন্য হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারগুলো অনেক বেশি জটিল থাকবে। বুঝতে পেরেছি। দস্তগীর জাহাঙ্গীর, আপনি কি ফরেন পলিসিতে কোনো পরিবর্তন দেখছেন কিনা? ধরেন পল কাপুরের নিয়োগ, সার্জেই গোরের নিয়োগ, এর আগে তুলসী গাবার্ডের কথা শুনেছি, সবকিছু মিলিয়ে তারা খুব দ্রুত হয়তো কার্যক্রম শুরু করছে, কোনো পরিবর্তন আসবে কিনা? দস্তগীর ভাই শুনতে পাই না আপনার কথা, আনমিউট করেন। আমার কথা এখন শোনা যাবে? আমি হ্যাঁ বলুন। বিশেষ করে যে ঘটনা, যে প্রশ্নটা করলেন, এটা নিয়ে আমার মূলত কাজ। ইন্দো প্যাসিফিক জোনে আমেরিকার পলিসি, পলিটিক্স এন্ড ডিপ্লোমেসি। আমার খুব সহজ হয় আমি যদি একটা ফান্ডামেন্টাল লাইন তৈরি করি। লাইনটা হলো যে ব্যক্তিগত পছন্দ অপছন্দ ঈর্ষায় আমেরিকা কোনো ধরনের রাষ্ট্রীয় পলিসি পরিবর্তন হয় না। রাষ্ট্রীয় পলিসি 5 বছরের জন্য পরিবর্তন হয় না, 10 বছরের জন্য হয় না, 20 বছরের জন্য হয় না। কারণ তারা মিনিমাম যে প্রজেকশন করে সেটা হলো 30 ইয়ার্স পরে আমরা কি দেখতে চাই। যে আমরা বুঝি, কিন্তু আমি একটা উদাহরণ দিই যে আমরা কিন্তু সবসময় দেখতে যেসবগুলো আমরা দেখতে পাই সবগুলো কিন্তু এখনকার জিনিস একটাও দেখতে পাই না। আমরা প্রাচীন জিনিস দেখি, যেমন সূর্য প্রায় 9 মিনিট পুরাতন দেখি। আর আমেরিকা দেখে আগামী 30 বছর সামনে তাদের ওই অঞ্চলে তাদের প্রভাব। কিন্তু একজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি যখন নির্বাচিত হয়ে ক্ষমতাতে আসেন, তাকে সমস্ত ইনফরমেশন পৃথিবীর জোন অনুসারে আমেরিকার এই মুহূর্তের অবস্থানটা তারা 30 বছরে কোথায় দেখতে পাচ্ছে, তার জন্য কি কাজ হচ্ছে, সেই ব্রিফিং কিন্তু প্রথম দিনই হয় না, এটার জন্য 2-3 মাস সময় লাগে। সেই 3 মাস সময়ের ভ্যাকুয়ামে কিন্তু এই আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলে ফেলেছিলেন যে $29 মিলিয়ন দুইজনের নামে গেল। এবং আমি যখন সেই দুইজনের নাম প্রকাশ্যে এসে বসলাম, একজন তো আমাকে হুমকি দিল যে তোমাকে কে টাকা দেয় তোমার সাংবাদিকতা আমরা খুঁজে বের করব। এই হলো অবস্থা। অতএব এখানকার বিষয়টা হলো যে বাংলাদেশের সরকার যারা এসেছেন বঙ্গবন্ধু থেকে গত 5 আগস্ট পর্যন্ত 24-এর, কোন সরকারের কাছ থেকে আমেরিকা এত ভাবে যে কি চাই বলার আগে সব তোমরা বলো আমি কোন জায়গাটায় খুঁটি কাটবো, যে সবগুলো তোমার কোথায়। অতএব সেখানে কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনাই আমি অন্তত পক্ষে দেখছি না। কিন্তু একটা বিষয়, সেটা হলো যে স্ট্রং ইন্ডিয়া, যখন স্ট্রং ইন্ডিয়া, তখন সেখানে তাদের সমস্ত কিছু নিরবিচ্ছিন্ন ভাবে তারা সফল করতে পারে না, যার জন্য
যার রাগান্বিত কথাবার্তা আমরা 2024-এর 8ই অগাস্ট থেকে শুনে আসছি, সেটা হলো ডক্টর ইউনূস। না, উনি শপথ নেওয়ার আগেই উনি ইন্ডিয়ান গণমাধ্যমকে বললেন যে 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল, এমনকি আরাকানে বা বার্মাতে অশান্তি বিরাজ করবে তুমি ভারত যদি বাংলাদেশের বিষয়ে নাক গলায়। এটা চরম, আমি বলবো আন্তর্জাতিক পরিভাষায় মানে ডিপ্লোম্যাটিক ভাষায় এটা চরম উস্কানি, এবং নট অনলি উস্কানি, এটা ইতিমধ্যে আগ্রাসন। বিষয়টা হলো আগ্রাসন আপনাকে শুধু আর্মি দিয়ে অ্যাটাক করলেই হবে না, দিস ইজ এন আগ্রাসন। যদি টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সম্বন্ধে অন্য দেশের কোনো একজন রাষ্ট্র প্রধান বা এক্সিকিউটিভ প্রধান এই ধরনের হুমকি দেয়, যেটা জাতিসংঘের সনদের আমার মনে হয় 50 অথবা 51তম বিষয়, এটা ভারত সংরক্ষণ করে যে এটা আমাদের বিরুদ্ধে অ্যাগ্রেশন। কিন্তু ডক্টর ইউনূসের রাগ বেশি উঠে কেন? বেশি উঠে, আরে বেটা আমি এখানে নিয়ে কাজ করব অমুকের জন্য, আমার প্রভুর জন্য, তুমি আমাকে ঝামেলা করো কেন? হ্যাঁ, ভারত এটাকে বাধা দেয় কেন? এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারত, রাশিয়া, চায়না, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে যে বঙ্গোপসাগর, কিন্তু উনি কিন্তু বহুবার বঙ্গোপসাগর আমাদের কি দ্বার, কি আমাদের সম্ভাবনার দ্বার, এসব কিন্তু এই ডক্টর ইউনূসের উনি তো ব্যবসায়ী হলো টাকা দিয়ে টাকা আনানো, টাকা বানানো। তাহলে উনি ওইখানে টাকা কোথায় বিনিয়োগ করবেন? ওটা তো অন্য কেউ চায়। অতএব সেই চাওয়াটাই তো ওনার চাওয়া, এবং সেইটা নিশ্চয়ই আমরা দৃশ্যমান, মানে আমরা সরাসরি হয়তো আপনার এখানে বলতে পারছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ইন্দো প্যাসিফিক জোনে প্লেয়ার গুলো কি কঠিন ভাবে বাধা দিচ্ছে, এবং সেটা তার অস্বস্তি। এবং সেই জন্য নির্বাচন হোক আর না হোক, এমনকি ভারত যদি বলে যে তুমি থাকো, তুমি কোনো ঝামেলা করো না, তার চরিত্র এমনও হতে পারে যে ওকে ঠিক আছে, ভারতের সাথেই আছি, তাও তো আমি ক্ষমতায় আছি। সো এখানে আমি মনে করছি না যে হোয়াইট হাউস কোনো পরিবর্তন হচ্ছে। থ্যাংক ইউ। জি, শেষ প্রশ্ন সঞ্জয় দে, এই যে বাংলাদেশে এখন যত নাশকতা হচ্ছে, এগুলির সঙ্গে এই আন্তর্জাতিক অঙ্গনের কি কোনো সম্পর্ক আছে? এগুলো তো আসলে ধরেন এক ধরনের ধারণার জায়গা থেকে, আমি ধারণার জায়গা থেকে আসলে খুব বেশি কথা বলতে চাই না। মানে এটা মানে আমরা প্রতিটা আগুনের ক্ষেত্রে অতীতেও দেখেছি, এখনো তো শুনি যে মানে সবকিছু আওয়ামী লীগ করছে আর কি, যেটা আবার মানে অতীতে কিন্তু বিমানবন্দরের ভেতরে, মানে এখনো বিমানবন্দরের ভেতরে আগুন ধরলে ওটা আওয়ামী লীগ করে, তারপর চিটাগাঙে মাদ্রাসা ভবনে আগুন লাগলে ওটাও লাগে। মানে আমি ওই আলোচনায় যেতে চাই না, আমি জাস্ট এখানে একটু দস্তগীর ভাইয়ের সঙ্গে যোগ করতে চাই যে উনি যেটা বলেছেন যে আমেরিকার পলিসি হচ্ছে 30 বছর পরে কি হবে বা 20 বছর পরে কি হবে সেই অনুযায়ী তারা আগায়, সেটা একদিক থেকে ঠিকই আছে, মানে একদিক থেকে না, আসলে এইটাই ঠিক, তাদের পলিসি গুলো এরকম দীর্ঘমেয়াদে তৈরি হয়। কিন্তু আবার একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমেরিকা কিন্তু আসলে অজেয় কোনো শক্তি না। মানে আমরা যেভাবে আসলে সবসময় তাকে মানে সামনে তুলে ধরতে চাই বা হচ্ছে যে বোধ ভাবি, মানে আমেরিকা তো বাংলাদেশকে চায় নাই। 71 সালে তো আমেরিকার বিরুদ্ধে গিয়েই বাংলাদেশ হয়েছিল আর কি, বা ভিয়েতনামের ওয়ার যদি আপনি বলেন, সেটা তো তার পলিসির বাইরেই গিয়ে আসলে মানে ওই ঘটনাটা ঘটেছিল। কাজেই আমেরিকাকে আসলে আমেরিকা অবশ্যই অনেক ক্ষমতাধর, অনেক কিছু সে নিয়ন্ত্রণ করে, অনেক দেশকে সে নিয়ন্ত্রণ করে। আবার আমেরিকা অনেক ক্ষেত্রে আসলে পরাস্ত হয়েছে অভ্যন্তরীণ জাতীয়তাবাদী শক্তির কাছে। আমাদের একটা বড় জায়গা হচ্ছে এই বাংলাদেশের ক্ষেত্রে আর কি, সেটা আসলে আওয়ামী লীগ, বিএনপি যে কোনো জায়গা থেকে হোক না কেন, আমি বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত কি আপনি দেখবেন যে বাংলাদেশ কেন্দ্রিক এক ধরনের ভালোবাসা, তার দেশটাকে রক্ষা করার চিন্তা, সেটা বিএনপি আওয়ামী লীগ নির্বিশেষে আমি যদি বলি, সেই ধরনের একটা মানুষ এই যে মানে বিভিন্ন বন্দর দিয়ে দেওয়ার কথা হচ্ছে, মানে আজকে শুনলাম যে কক্সবাজার রেল স্টেশন দিয়ে দেওয়া, আপনি দেখবেন যে হচ্ছে এটা শুধু কিন্তু আওয়ামী লীগ যারা করছে বা আওয়ামী লীগ যারা সমর্থন করে তারা যে এটা ব্যতীত হচ্ছে তা কিন্তু না। আমি মানে অনেক মানুষকে দেখছি যারা হচ্ছে হয়তো রাজনীতির বাইরে, তারাও এই বিষয়গুলোকে মানতে পারছেন। ফলে এই যে জাতীয়তাবাদী যে একটা অবস্থান, মানে নিজের দেশকে আসলে বিক্রি করে না দেওয়ার, অন্যের কাছে তুলে না দেওয়ার যে সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত তার জায়গাতেই, মানে তার কোনো কিছু আসলে মানে এককভাবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের মধ্যে চলে যাবে, সেইটা হয়তো সে করতে দেবে না। বুঝতে পেরেছি। সঞ্জয় দে এবং দস্তগীর জাহাঙ্গীর, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য।